হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন সবাই? বেশ অনেকগুলো দিন পর আবার আরেকটা নতুন ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পৌশালী। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তবে ব্লগের শুরুতেই কিন্তু প্রথমে আপনাদের সকলকে অনেক অনেক আমি আন্তরিকভাবে মন থেকে কৃতজ্ঞতা জানাই, কারণ ঠিক এর আগের ব্লগটাতে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, আমার কাছে ওটাই অনেক অনেক বড় প্রাপ্তির। তাই যতটাই পাই, যেমনভাবেই পাই, আপনাদের ভিউজগুলো, আপনাদের লাইকগুলো এবং আপনাদের সর্বোপরি কমেন্টগুলো আমাকে আরোভাবে উদ্বুদ্ধ করে পরের ব্লগটার জন্য। তো যাই হোক, আজকে যে ব্লগটা শুরু করছি এটা তবে কিন্তু বেশ কিছুদিন আগের ব্লগ। আশা করি বুঝতেই পারছেন, কারণ অনেকগুলো দিন ব্লগ করিনি, মানে ব্লগ হয়তো দেওয়া হয়নি, কারণ কি যে বেশ কিছু কাজের জন্য ব্যস্ত ছিলাম, তার মধ্যে আবার গিয়েছিলাম আরেকটা জায়গায় বেড়াতে। তো সব মিলিয়ে অনেকগুলো দিন দিতে পারিনি, কিন্তু কিছু কিছু অংশ আমি তুলে রেখেছিলাম। তো আজকে এখন সকাল সকাল রনকে স্কুলে ছেড়ে আসার পরে আমি বানাচ্ছি আমাদের দুজনের জলখাবার সকালের। তো দীপ অফিস বেরোবে, তার আগে এই জলখাবারে আজকে একটু এগ স্যান্ডউইচ করছি। তো এগ স্যান্ডউইচটার জন্য আমি নিয়েছি সেদ্ধ করা এগ, সেদ্ধ আলু, মেয়োনিজ, গোলমরিচ, নুন, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। তো প্রথমে এখানে ডিম আর আলুটা সেদ্ধ করে সেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর তার মধ্যে মেয়োনিজ দিয়ে দিয়েছি, আর বাকি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং নুন, গোলমরিচটা দিয়ে স্টাফিংটা তৈরি করেছি। আর একটু টমেটো সস দিয়েছি, রনের জন্য ঝাল লাগবে বলে ওরটাতে কাঁচা লঙ্কাটা দেবো না, বাকি আমাদেরগুলোতে কাঁচা লঙ্কাটা দিয়ে। আর ব্রেডগুলোতেও আমি মাখিয়ে নিয়েছিলাম মেয়োনিজটা। তবে ব্রেডের যে সাইডগুলো কেটে রেখেছি, আমি সেই সাইডগুলো ফেলে না দিয়ে আজকে এই স্টাফিংটার মধ্যে ব্যবহার করে নিয়েছি। তাতে মুখে পড়লে একটু বেশ শক্ত শক্ত আর মিষ্টি মিষ্টি, খারাপ লাগে না, ভালোই লাগে, আর নষ্টও হয় অনেকগুলো ব্রেডের থেকে ফেলে দিলে। তো তাই ভাবলাম যে আজকে করে নিই এরকম। মাঝে মাঝেই আমি এরকম করি, স্যান্ডউইচের মধ্যে ব্রেডের কাটা অংশগুলো সাইডের সেগুলো দিয়ে দিই। তো এদিকে তৈরি হয়ে গেছে, আমি এখন খেতে বসে যাই। দীপ ওদিক থেকে স্নান করে বেরোলে তারপরে একসঙ্গে খাবে। স্যান্ডউইচ আজকাল নানা রকমভাবেই খাওয়া যায়, আর স্টাফিংয়ের জন্য অনেক কিছু ব্যবহারও করা যায়। তবে এখানে আজকে যে আমি ডিম, মেয়োনিজ আর আলুর স্টাফিংটা করেছি তৈরি, এটা ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় আর খুব কম ইনগ্রেডিয়েন্টস, খেতেও কিন্তু হয় সেরকম খুব ভালো লাগে। যেহেতু রন খেয়ে নেয়, ও সাধারণত অনেক কিছু জিনিস খাবো না করে, তবে এটা খেয়ে নেয় বলে ভাবলাম আজকে এটা বানিয়ে রাখি, ও না হয় সন্ধ্যের দিকে কখনো খেয়ে নেবে। আর করে নেওয়ার পরে আমি এটাকে এইভাবে প্লাস্টিকের র্যাপ করে আর ফ্রিজে রেখে দেব। আর এটাকে যেভাবে স্যান্ডউইচটা বানালাম, এটা তো তাওয়াতে টোস্টও করা যায়, বাটার বা সামান্য পরিমাণ ঘি বা তেল দিয়ে টোস্টও করে নেওয়া যায়। তো আমি একেবারে শুধু আজকে কাঁচাই খাবো, কারণ দেখেছি যে টোস্ট করে নিলে সেটা রেখে দিলে আবার একটুখানি সগি ভিজে ভিজে মিয়ে মতো হয়ে যায়। তো যাই হোক, এখন আমার এখানে সমস্ত কিছু করা হয়ে গেছে, এবার একটু বসে খাবো কফি দিয়ে। সেই কফিটা আবার জানেন তো, ভ্যানিলা ফ্লেভারের কফি। সেদিন গিয়েছিলাম আমাদের অ্যাপার্টমেন্টে, হঠাৎ করে একদিন অ্যানাউন্স করেছিল আর কি যে সকালের ব্রেকফাস্টে তারা ইনভাইট করছে, তো ব্রেকফাস্টটা ওরা কমপ্লিমেন্টারি হিসেবে খাওয়াবে। তো সেই নিতে গিয়েছিলাম, ওখান থেকে একটা ছোট্ট পাউচ দিয়েছিল, সেই পাউচটাই আর কি দেখেছিলাম যে ভ্যানিলা কফি। তো এই কফিটা কিন্তু খেতে অত্যন্ত দারুণ স্বাদের হয়েছে। আর তার কিছুদিনের মধ্যেই ছিল দোল। তো দোলের দিন সাধারণত ওই বলি যে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে গিয়ে নিজেরা একটুখানি রং মাখামাখি করে নিই। তো বন্ধুরা থাকলে তো সে কথাই হয় না, বন্ধুদের সঙ্গে একটু আধটু রং খেলা হয়ে যায়। এখানে তো বন্ধু বলতে ওই যাদের সঙ্গে থাকি তারা সবাই মিলে, আর যদি কোথাও যাওয়ার প্ল্যান হয়, কারণ আমেরিকাতে নানান জায়গাতে দোল উৎসব পালন করা হয়, মানে হোলি আর কি। কোনো একটা হয়তো মন্দির প্রাঙ্গণে যেখানে কোনো মাঠ আছে, তারপরে গিয়ে কোনো একটা এমনি কোনো যেখানে পার্কের মতো করা আছে, সেসব জায়গায় অনেক সংস্থা থেকে আর কি প্রতি বছরই প্রত্যেকটা স্টেটেই নানান জায়গাতে এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে। তো এখানেও নর্থ ক্যারোলিনাতেও ছিল, তো আমাদের আর সেইখানে যাওয়া হয়নি।
তো সামহাও আমাদের আর বন্ধুদের মধ্যে সেরকম প্ল্যান করা হয়নি, তাই জন্য প্রত্যেক বছর সাধারণত বাড়িতে দোল খেলাটা শুরু করি এরমভাবেই। ঠাকুরের পায়ে একটুখানি আবির দিয়ে নিই, তারপরে নিজেরা যদি 3 জনে থাকি তো 3 জনে একটু করে রং মেখে নিই। আজকে এবার স্পেশাল করেছি, দিয়ে আমাকে বলেছিল যে মাম্পি একটুখানি যদি পারিস তো মালপোয়া বানিয়ে নিতে পারিস ঠাকুরকে নিবেদন করার জন্য। তো তাই জন্য ওই একটু মালপোয়াও করেছিলাম। এটা আবার আমার ফার্স্ট টাইম বানানো মালপোয়া। আশঙ্কাতেই ছিলাম যে ঠিকঠাক শক্তমক্ত হবে না, তো নরম করে বানাতে পারবো তো পরে দেখলাম ঠিকই বানিয়েছি। যাক, ঠাকুরের কাছে নিবেদন করা হয়ে গেছে, আর এদিকে ঠাকুরের পায়ে আবিরও দেওয়া হয়ে গেছে। এবার দাঁড়ান, একটা মজার কাণ্ড ঘটাই। আসলে দোলের দিন একদম রং মাখা হবে না, এটা যেন কেমন কেমন লাগে, তাই জন্য যতই সন্ধে হয়ে যাক তখনই ভাবলাম 3 জনে একটুখানি আবির মেখে নিই। এবার ছোটটাকে হ্যাপি হোলি। I want to put some on Papa. সাবান মাখানোর মতো এরকম করলে হবে না। এইখানটা ছিল আপা, কি খুশি, রং দেখে কি খুশি দেখুন। এটা কি বলতো মামা, দেখতে প্রতি বছর রং খেলিস, কি সুন্দর দেখো রংটা লাগছে, দেখো হেভি লাগছে। তোমাকে একটু এরকম দাঁড়ায় তোকে দিয়ে দিচ্ছি এরকম করে। ওর হাতে 3টে কালার দাও, এনে ফার্স্ট Blue then. এনেছে, তোমাকে বলো যে তুমি ওই কালারটাতে আনতে, ওই এটা কি বলে বেগুনিটা এনে। এবার তুই লাগা, হ্যাঁ এরকম কর, এরকম কর করে পাপার দেখি কপালে না গালে। On his beard. সাদা বিয়ার সবুজ নোজটা দেখি, নোজটা হেভি লাগছে বাবা। সবচেয়ে ভালো কালার হয়েছে রনি। ওর ভালো করে ছবি তুলে দাও, ও একদম বাজে ড্রেস পরে আছে। Yellow. এই যে আমছে Your hair. আর একজনকে দেখেছেন একেবারে যেন হেসেই লুটোপুটি, তাকে যদি একবার হ্যাই করা হয় অমনি হুড়োহুড়ি করার জন্য সে রেডি। আমি তো মাঝে মাঝে ভাবি যে ও বুঝি হুড়োহুড়ি লগ্নে জন্মেছিল। তো যাই হোক, সন্ধ্যে সন্ধ্যে দেখুন বেরিয়ে এসে চাঁদটাকে দেখছি, পূর্ণিমা ছিল বলে চাঁদটা একদম গোল আর কি বড়। যখন চাঁদটা সবে উঠতে শুরু করে তখন যেন আরও বেশি বড় দেখতে লাগে। আর পূর্ণিমার এই দিনগুলোতে যেন রাস্তাটা আরও বেশি চকচক করে, অন্ধকার হয় বলে বোঝাই যায় না। যাক, এটা আবার বেশ কদিন পরে ওই যে বললাম আমরা একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, তো তার জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেই অর্ডারগুলো চলে এসেছে। আজকে ভাবলাম যে এসে গেছে তো 2 দিন হলো, তো খুলে দেখি যে সব ঠিকঠাক এসেছে কিনা। আর সব ঠিকঠাক না হলে আবার বেড়াতে যাওয়ার আগেই বেশ সমস্যায় পড়তে হয়, কারণ তখন আবার দেন কোন দোকানে যাব, সেইখানে আবার পছন্দ মতো পাবো কি না, ঠিকঠাক প্রপার সাইজ পাবো কি না, সেই সমস্ত নিয়ে হয় বেশ দেরি। এই দোকান সে দোকান ঘোরাঘুরি করতে হয়, আবার সঠিক দামেও পাওয়া যায় না। এই সমস্ত যদিও আমি অর্ডার করেছিলাম শিন থেকে। এই যে ফুটতে শুরু করেছে এখানে এখন চেরি ব্লসম, মানে চেরি ব্লসম প্রায় সব জায়গাতে ফুটে গেছে। অনেক জায়গাতে রাস্তাঘাটে দেখতে পাওয়া যাচ্ছে যে গোলাপিগুলো, সাদাগুলো সব কোথাও কোথাও ফুটে আর এখন পাতা হয়ে গেছে। মানে এগুলো তো হচ্ছে গিয়ে এখন যে কুড়ি থেকে ফুলের মতো হচ্ছে, পরে পাতা হয়ে যাবে।
তো এই আমাদের বাড়ির একদম লাগোয়া যে গাছটা আছে সেই গাছটা দেখুন এইরকম জাস্ট আজকে সকালেই জানেন তো এটা শুধু কুঁড়ি কুঁড়ি ছিল, আর এখন এই বিকেলের দিক করে দেখছি যে ফুল ফুল হয়ে গেছে। দেখতে কি মজার লাগছে, মানে যেগুলো কুঁড়ি কুঁড়ি হয়ে আছে সেগুলো একদম ওপর দিক থেকে যেন মনে হচ্ছে যে এই আমাদের যে সজনা ফুল খাই আমরা, তো সেই রকম সজনা ফুলের মতো দেখতে লাগছে। বেশ মজার লাগছে কিন্তু দেখতে। সত্যি যদি সজনে ফুল পাওয়া যেত। আর ওই বাড়ির একদম সামনের যেই কয়েকটা গাছ দেখতে পাওয়া যায় ওই রাস্তা ধারে, ওই গাছগুলো হচ্ছে সব চেরি ব্লসম। কি সুন্দর, ওই জায়গাটা পুরো ফুলে একদম সাদা হয়ে ছেয়ে যাবে। আর ওরা যখন শেষ হয়ে যাবে তারপরে এই যে এই তিনটি বন্ধু দাঁড়িয়ে থাকে, বা তিন ভাই বোন যাই হোক বলা যায়, অরুণ বরুণ কিরণমালা, ওই তিনটাতে একদম গোলাপি হয়ে ফুল ধরে। গত বছরই পেয়েছিলাম নর্থ ক্যারোলিনাকে এই বসন্তের টাইমটাতে, তো এবছরেও তাই পাচ্ছি। আর তাই মনে হচ্ছে যে গোটা শহরটাকে যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারতাম। এত অপূর্ব সুন্দর হয়ে চারিদিকে ফুল ফুটে থাকে না, নানান রকমের আর নানা রঙের। সব থেকে বড় কথা এই যে চেরি ব্লসমই বেশ অনেকগুলো রঙের হয়। কোথাও কোথাও চেরি ব্লসম এরকম সাদা হয়, কোথাও কোথাও আবার গোলাপি, কোথাও আবার হালকা গোলাপি, আবার আর একটা ধরনের ফুল হয় সেটা বেশ পদ্ম ফুলের মতো ফোটে। সেই পদ্ম ফুলের মতো ফুলটাও আবার বেশ কয়েকটা কালারের দেখতে পাওয়া যায়। আর এই দেখুন আমাদের সোসাইটিটাতেও বেশ অনেকগুলোই চেরি ব্লসমের গাছ আছে, আর সবগুলোই প্রায় এরকম একই জায়গাতে। আর একদম বাইরের যে রাস্তাটা মেন রোডটা দেখা যাচ্ছে, ওই মেন রোডের ওপরেও ওই সাইডটা করে অনেকগুলোই গাছ আছে। তো ওই জায়গাগুলো খুবই অপূর্ব সুন্দর দেখতে লাগে। এখনো সমস্ত ফুল ধরে সাদা হয়নি, এই সবে সবে জাস্ট ফুল ধরতে শুরু করছে। আর এরপরেই তো গাছগুলোকে এরকম রুক্ষ সূক্ষ্ম হয়ে শুধু ডাল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, তখন তাদের সঙ্গী হয়ে যাবে কচি কচি সবুজ পাতাও। এখন দুপুরবেলা আর ওয়েদারটা দেখুন আজকে কি চমৎকার না। এই মাত্র রনকে এখান থেকে নিয়ে গিয়েছিলাম। প্রতিদিন সকাল বিকেল ওর বাসটা এখান থেকেই আসে যায়। চলুন এবার ওপরে যাই, ঘোরা অল্প স্বল্প হয়ে গেছে। আসলে ওই চেরি ট্রিগুলোই দেখতে বেরিয়েছিলাম। ছেলেকে ওপরে খেতে বসিয়ে এসেছি, ওকে বললাম যে তুই একটুখানি খা আর আমি একটু নিচ থেকে ঘুরে আসছি, একটু ভিডিও তুলবো আর কি। নিচে তবে কারা এসেছে জানেন তো, ওই একদম আমাদের নিচের অ্যাপার্টমেন্টটাতে কেউ একজন এসেছে ভাড়াটে নতুন। ওই যে তার জন্য ইউহাল গাড়িগুলো, ওইগুলোতে তো আমরাও এখানে সমস্ত আমাদের মালপত্র নিয়ে এসেছিলাম। তবে এত বড় ইউহালের ট্রাক ছিল না আমাদেরটা, এটা বেশ বড় সড়ো। কি জানি কোথা থেকে আসছেন আবার। এই দেশের তো এরকমই, একটা জায়গায় স্থায়ীভাবে খুব কমজনা থাকতে পারে, আর যারা থাকতে পেরে যায় তারা খুব লাকি। কারণ বারবার করে সত্যি সমস্ত জিনিসপত্র নিয়ে এ রাজ্য সে রাজ্য, এই শহর ওই শহর করা সম্ভব হয় না। কিন্তু চাকরির তাগিদে কাজের তাগিদে মানুষকে ঘুরতেও হয় আর সমস্ত কিছু করতেও হয়। ওই দেখুন কত কিছু নিয়ে এসেছেন, সাইকেল, চেয়ার, তারপরে ভেতরে আরও অনেক মালপত্র। ওই রকম নামাবার জন্য যাতে সুবিধে হয় একটা ওই রকম সিঁড়ির মতো লাগিয়ে দিল। এবার ওখান থেকে সব গড়ানো চাকার জিনিসগুলো হুড় করে নামিয়ে ফেলবে, আর তারপরে বাকি ওপরে তুলে দেওয়ার জন্য মনে হয় ইউহালের লোককেই বলেছে। যাই হোক, বেড়াতে যাওয়ার জন্য যেরকম জামা কাপড় অর্ডার দিয়েছিলাম, তার সঙ্গে অর্ডার দিয়েছিলাম এই নতুন ভীষণ পছন্দের একটি জিনিস। যদিও এবছর অ্যানিভার্সারির সময় দীপ বলেছিল তাহলে এবারে কি নেবে, তো সেই জন্য আমি বলেছিলাম আমরা তো মোটামুটি অ্যানিভার্সারিতে যৌথভাবেই কিছু নিই, তো তখন ড্রোনটা বলেছিলাম। তো সেই ড্রোন আজকে এসে পৌঁছেছে, মানে এসে গেছে 2-3 দিন আগেই। তবে আজকে ছুটির দিন ভাবলাম ড্রোনটা আনবক্স করি, আর তার সঙ্গে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। ভীষণ মজা, আমাদের ড্রোন চলে এসেছে। এটা আমি একবার বলেছিলাম যে এবারে বার্থডে গিফটে কি চাই, তো তখন দীপকে বলেছিলাম যে ড্রোন কিনো তাহলে পারলে, না অ্যানিভার্সারি গিফটে কিছু একটা। তো ড্রোন আমাদের চলে এসেছে, কি মজা। কিন্তু আমরা কেউই চালাতে জানি না, এটা ফার্স্ট টাইম। দীপ এটা তো ট্রাই করবে, প্রথমে ওকে শিখতে হবে, কারণ ড্রোনটা খুব একটা ইজি নয় যতদূর দেখেছি ভিডিওটা, যতদূর দেখেছি। তো সেই জন্য ফার্স্টে এই খুলে আর কি দেখবে যে কিভাবে কি করে, ট্রাই করবে, তারপরে গিয়ে চালানোটা শিখে দেন কোথাও নিয়ে বেরোনো। আর এখানে তো আশেপাশের সব স্টেট পার্কগুলোতে দেখছে যে ড্রোন নট অ্যালাউড। তো সেই জন্য এমন কোনো একটা স্পটে যেতে হবে, বা হয়তো আমাদের এই সামনে যে বাগানটা আপনাদের রোজই ব্লগে দেখাই, তো সেইখানটায় প্রথমে বসে করতে হবে। ঘরের মধ্যে তো করা যাবে না, কারণ ঘরে অতটা জায়গা নেই।
যে ড্রোন উড়বে বলে। তো যাই হোক, ভীষণ মজা হচ্ছে যে এবার ড্রোনে শ্যুট করা হবে, আমার নয়, মানে ওই ট্রাভেলের ব্লগগুলো। তো যাই হোক, ড্রোনের সঙ্গে সাধারণত সব কিছুই যা এগুলো কিনেছে এগুলো কিন্তু ড্রোনের সঙ্গে আসেনি, তাই তো? এগুলো আলাদা করে নিতে হয়, এগুলো সবই আলাদা করে মিনিমাম কিনতে অ্যাক্সেসরিজ। হয়েছে। ড্রোন তো বিভিন্ন দামের হয়, তো সেই রেঞ্জের মধ্যে আমাদেরটা যেরকম দামে কেনা হয়েছে তার সঙ্গে শুধু একটাই ব্যাটারি ফ্রি আছে, বাকি ড্রোনে 3টে ব্যাটারি লাগে, মিনিমাম লাগে যা এর যা পাওয়ার ক্যাপাসিটি। হ্যাঁ বলছে যে 3টে ব্যাটারি লাগে, তো তার জন্য এখানে আরো 2টো ব্যাটারি আছে। আর এইটা হচ্ছে গিয়ে ড্রোনের লেন্স, কারণ ড্রোন তো অনেক ফিল্টার, বেসিক্যালি লেন্স না, ফিল্টার। তো এইটা হচ্ছে গিয়ে কার ইউজ করতে হয়, কারণ ওপরে গেলে যে ছবিগুলো আসে সেগুলো অনেক সময় খুব ফ্যাকাশ হয়। সাধারণত আমরা দেখি না যে সানলাইটের উপর ডিপেন্ড করে, ওভার এক্সপোজার আরে থাকলে ওগুলো লাগে। হ্যাঁ, তো সেই জন্য এখানে 3টে ফিল্টার নেওয়া হয়েছে, যেই সময় যেই ফিল্টারটা মনে হবে তো সেগুলো ইউজ করা যাবে। আর এইটা হচ্ছে গিয়ে ব্যাটারির চার্জার, আর এইটা হচ্ছে এর মধ্যে ব্যাটারি রয়েছে। সিঙ্গেল ব্যাটারি, যখন আরো একটা আমাদের হয়তো নিতে হবে, আরো একটা। হ্যাঁ, কারণ কোনো সময় এটা যে টাইমিং দেয় এটা। চলুন এবার ড্রোনটাকে আনবক্সিং করি। A frog. A little. মিনি ড্রোন, খুব ছোট। Why does the frog look? Why doesn't it? এইখানটায় বোধহয় ক্যামেরাটা আছে। না না, ক্যামেরা আছে অনেক জায়গায়, ভেতরে আছে, উল্টো Oh, দিকে it's আছে, here, here. লক করা আছে। চলুন এবার আপনাদেরকে নিয়ে একটুখানি ঘুরে আসি। আসলে ড্রোন এগুলো আবার একটু সময় সাপেক্ষ, প্রথমে নিজেকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তারপরে গিয়ে চালানোর ব্যাপার। কারণ না হলে এথায় সেথায় পড়ে গেলে তখন আবার খুব মুশকিল। জঙ্গলে স্পেশালি ঢুকে গেলে ড্রোনটা নিজেই ভেঙে যেতে পারে, আর জলে টলে পড়ে গেলে তো আরোই মুশকিল। তো আজকে ভেবেছিলাম যে একটুখানি শাড়ি পরে চেরি ব্লসমে ফটো তুলতে যাব, সেই মতো শাড়িটারি পরে নিয়েছিলাম। তো তাই ভাবলাম যে এই বিকেল বেরোবো, আর তার সঙ্গে রন বলল যে সে পার্কে একটুখানি খেলবে, তো তাই এই সময় বেরিয়েছি। প্রথমে আজকে এখানে এসেছি, এটা হচ্ছে গিয়ে একটা পার্ক, নাম হচ্ছে কি ইনো রিভার স্টেট পার্ক। আর স্টেট পার্কে তো কোনোভাবেই ড্রোন অ্যালাউ নয়, তো যাই হোক সেজন্য ড্রোনটা এখন সঙ্গে নিয়ে আসিনি। আর এখানে পার্কের ভেতরে পৌঁছে গিয়েছি। পার্কটা মোটামুটি সবই তো এখন গাছপালা সব শুকনো হয়ে আছে, কারণ যেই সময়টা আমরা গিয়েছিলাম সেটা মোটামুটি আরও প্রায় 1 মাস মতো আগে। সেই সময় গাছের পাতাগুলো এত সবুজ হয়নি, এই শুকনোই ডাল মোটামুটি সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছিল। আর এই দেখুন স্টেট পার্ক কোথায়, কোন জায়গায়, কোন রাস্তা দিয়ে গেলে ট্রেল পাওয়া যাবে আর দেখার জায়গাগুলো পাওয়া যাবে, তার জন্য যে ম্যাপটা, সেই ম্যাপটা এখানে এইভাবে রেখেছে। সুন্দর রেখেছে না, কি সুন্দর ব্যবস্থা বলো। লোহার বক্স করা আছে, এটা বৃষ্টির জলে ভিজবে না, আবার হাওয়াতে নষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা রিভার অবধি যাব। রিভারটা কোনখানটা দেখতে হবে, ওই যে ফিউজ ফোর্ড না, রিভার। আর তুমি যে বললে ব্রিজটা অবধি, ওই ব্রিজটাই আছে, ওখানটাই আছে। এইটা নাকি এইটা কোড মিল? হ্যাঁ, আমরা পার্কিং এ আছি। এই যে পার্কিং বেশি দূর না, কাছে, এই রিভারটা কাছেই। চলো তাহলে দেখা যাক। মাঝে মাঝে জানেন তো এরকম একা একা এদেশে থাকতে থাকতে মনে হয় বেশ মনটা খারাপ লাগছে। স্পেশালি যখন বাড়ির ভেতরে থাকি, একা একা সব কিছু করা, সমস্ত কাজ তো নিজেই করতে হয়, আর মুখ বুঝেই সব কাজ করা, যেহেতু একার সংসার। আর বাড়িতে থাকলে আর 5টা মানুষ থাকতেন, অ্যাটলিস্ট শাশুড়ি মা তো থাকতেন শ্বশুর বাড়িতে থাকলে, আর বাপের বাড়িতে থাকলে তো কথাই নেই, আরও অনেক মানুষজনের সঙ্গে মা বাবা ছাড়াও সকলেই থাকতো, বা কখনো দেখাও হয়ে যেত। কিন্তু এখানে তো সেটা হয় না, ওই উইকেন্ডগুলো ছাড়া বন্ধু বান্ধবদের সঙ্গে সেরকম দেখা সাক্ষাৎও খুব একটা হয় না। আর তাছাড়া যেসব বন্ধু এই টুকটাক অ্যাপার্টমেন্টে হয়ে উঠেছে তাদের সঙ্গে ওই বেরোলে তবে, বাড়ির ভেতরে তো সমস্তটাই একা একা। কিন্তু এই যখন বাইরে বেরোই তখন এদের সেই ব্যাপার স্যাপারগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। বাহ, কি সুন্দর রিভার ফ্লো হচ্ছে। ওই
ওপরে ওইটা একটা ঝুলন্ত ব্রিজের মতো। আর ওই ব্রিজটা কি বললে তুমি? কিছু না, একটা হ্যাঙ্গিং ব্রিজের মতো। সবাই নড়ছে, দেখো না, সবাই যাচ্ছে নড়ছে। একটু ফাঁকা পেলে যাবো। ওইদিকে বাচ্চাগুলো সব নেমেছে, ওইদিকে গেছে জলের ধারে। চলো কোথাকার। আসলে যেখানকার যেটা সুন্দর সেটা তো বলতেই হয়, তাই না? সব তো খারাপ হতে পারে না কোনো জায়গার, আর সব কিছু খারাপ লাগাও হতে পারে না, কিছু না কিছু তো ভালো আছে। তাই জন্যই না এত মানুষ এত টানে টানে আমেরিকায় আসে। শুধু আমেরিকা বলবো না, অনেক বিদেশ আছে যেই সমস্ত জায়গায় ভারতীয়রা ছড়িয়ে পড়েছে। হাঁটাচলা করা যায়, মানে এখন জল আছে, একটু শ্যাওলা আছে নাকি জানি না, বাট ফ্লোয়িং ওয়াটার তো শ্যাওলা নাও থাকতে পারে। ওটা পাথরের কালার। রন তুই কোথায়? এদিকে আয়। রন কি করছো? জলের একটাই কাজ, কোথাও গেলে উনি একটা করে হাইকিং এ গেলে কাঠি নিয়ে জলটা ছিটকে আসছে, জল ছেটাচ্ছে, তারপর ধুলো মাখা বালি কাদা, বিচে গেলে বালি, আর জঙ্গলে গেলে কাঠি লাঠি। রন হোয়াট আর ইউ ডুইং? কি করছিস? ওকে, আমি জাস্ট এই ব্রিজটা ক্রস করে আসলাম, বেশ দুলছে ব্রিজটা। তো এখন ও আর পাপা মিলে একসঙ্গে আসছে, রন আর রনের পাপা। এই ব্রিজটা পার করার সময় জানেন তো কেন জানি না, আমরা তো মানুষরা ঠিক নড়বড় নড়বড় করে হেলে দুলে এদিকে রোপগুলো ধরে ধরে আর পার হয়ে যাচ্ছি, মানে রেলিংগুলো। কিন্তু যাদের যাদের সঙ্গে কুকুর নিয়ে এসেছেন, প্রতিটা কুকুরকে দেখলাম যখনই এই একদম প্রথম শুরু করছে হাঁটতে, সবাই বসে পড়ছে। একটা দুটো তো আবার নড়তেই চাইছিল না, মানে আসবে না সে আর কি, বোধহয় ভয় পাচ্ছে। ওই ব্রিজটা অত নড়ছিল তো, সেই নড়াটাতে ওদের মনে হচ্ছিল যে কিছু একটা অদ্ভুত ফিল করছে। ওই জন্যই বোধহয় যখন ভূমিকম্প হয়, পশু পাখিরা আগে সব থেকে টের পেয়ে যায়। যাক, আমরা ওই ঝুলন্ত ব্রিজটা ক্রস করে আর এই পারে নেমেছি। এই পারে নামার পরে নদীটার মধ্যে এইরকম একটা চড়া টিলার মতো পাথর পড়ে আছে। তো এই পাথরটাতে নামাটা আবার একটুখানি কঠিন ছিল, যেহেতু আমি শাড়ি পরে রয়েছি। তো যাই হোক, নেমেছি তারপরে। বাট ওই দেখুন পেছনে যেই বাচ্চাগুলো নামছে, ওরা নামতে গিয়ে আবার ধুম করে পড়ে গেল। ওদেরকে বলা হলো যে ওই দিকটা যাস না, জল আছে, সেই পড়লো। আর ওদের মা ওদেরকে বকছে আবার। বাচ্চা তো কি করবে বোঝে না, কখনো কখনো ভাবে বুঝি সব পেরে যাবে, কিন্তু বড়রা তো সেটা বুঝতে পারে যে কোনটা পারবে আর কোনটা পারার মতো নয়। তো যাই হোক, এই আমারটাকেই দেখুন না, সেই ওই পারে ধুলোবালি আর কাঠি খোঁচা নিয়ে খেলছিল, এখানে এসে ওই লাঠিটাকে নিয়ে এই চড়ার মধ্যে নামবে বলছিল। তো আমরা সেটা করতে দিইনি বলে এখানটায় এসে আবার ওই পাথর টাথর উটকে পাটকে সমস্ত কিছু কি খুঁজে বেড়াচ্ছে জানি না। তবে বলল যে মামা মাছ আছে কি, কিন্তু এখানে মাছ খুব একটা দেখতে পাচ্ছি না, ওই মাঝে সাঝে একটা ছোটোখাটো দেখতে পাচ্ছি। তবে এখানকার জানেন তো এরকম নদী বলুন, তারপর ছোটো ছোটো যেসব ঝর্ণাগুলো, মাঝে মাঝে অন্যান্য যেসব স্টেট পার্কে গিয়েছি জঙ্গলগুলোর মধ্যে যেসব ছোটোখাটো ঝর্ণাগুলো থাকে, সেখানে না জলের মধ্যে মাছ ঘুরে বেড়াতেও দেখতে পাওয়া যায়। তো এখানেও বোধহয় টুকটাক মাছ আছে। আর তার জন্য এরকম নদী ঝর্ণাগুলোয় যখন বেড়াতে যাই, তখন বাচ্চাদেরকে দেখি অন্যান্য যে অনেক সময় এরকম ফিশিং নেট নিয়ে মাছ ধরতে দেখতে পাই। বেশ সুন্দর। আমরা আসলে ভেবেছিলাম যে কোথাও চেরি ব্লসম দেখতে যাব, তো এখানে ওই একটা জায়গাতেই আর কি মোটামুটি চেরি ব্লসম পার্কের মধ্যে আছে। বাকি সব জায়গায় যেরকম রাস্তাঘাটে বলছিলাম আস্তে আস্তে যে দেখা যায়, তো তা সেগুলো ওইভাবে তো দাঁড়ানো যায় না। তো এই পার্কটাও খুঁজে বার করেছিল, বেশ ভালোই লাগলো। তবে এখনও সমস্ত গাছগুলোর পাতা টাতা যেহেতু ঝরে গেছে, শুকনো হয়ে আছে, এর একটা অন্যরকম লাগছে। এই নদীর জায়গাটাও বেশ সুন্দর, বললাম যে ব্রিজটা বেশ মজাদার। সব কুকুরগুলো কি ভয় পাচ্ছিল যে পার হতে পারবে না, এরকম সব কুকুরগুলো। তো যাই হোক, চলুন এখন এখান থেকে চলে যাচ্ছি। এখান থেকে গিয়ে ওই ডিউক গার্ডেনে যাব, তারপর এই যে
No, first park didn't you? ঘুঘু পাখি তার ডিমান্ড আছে বাবা। ও সকাল থেকে বলে বেরিয়েছে যে পার্কে যাবে, তো ওকে আগে পার্কে নিয়ে যাবে না আগে আমরা চেরি ব্লসমে যাব দেখি। তো চলুন যাই এখন। এই যে পার্কে পৌঁছে গিয়েছি। আমেরিকায় এরকম বাচ্চাদের পার্ক বহু আছে, মানে এক একটা রাজ্যে বলুন কি এক একটা রাজ্যের এক একটা শহরেই একটু আধটু গেলেই 1 কিলোমিটার 0.5 কিলোমিটারের মধ্যেই একটু ছোট্ট করে বাচ্চাদের খেলার জন্য ছোট্টখাটো পার্ক বেশ ভালো রকম আছে। আর সব কটাই কিন্তু খুব মেনটেন থাকে জানেন তো, এটাও একটা ভালো লাগার বিষয় কিন্তু। আর সব জায়গাতে রেস্টরুমের ব্যবস্থাও থাকে। কি পারলি না এটা? I went down. Okay. We went down. Good. Climb up. মাথা জলতে ভয়। Come. ওলে বাবালে। জলদি। সব কিছু দেখবি তো? দেখেছেন কিরকম মাথায় চোট পেল? উফ, একটুখানি যদি ধীর হতো আর দেখে শুনে কাজ করতো। সবাই তো খেলছে, এই রনের একটা এইরকম দেখেছি প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু তার ঘটে। এখানে মাথাটা বেশ জোরে ঠুকলো বেচারি। যাক, তারপরে গিয়ে বাচ্চারা সবাই মিলে এখানে খেলছে। যেটা বলছিলাম যে দেখুন পার্কের জায়গাগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তাছাড়াও শুধু পার্ক কেন, এদেশের রাস্তাঘাটও ভীষণই পরিষ্কার থাকে। আমি সেটা নিয়ে অনেক আগে ব্লগ করেছিলাম যে এদেশের রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণ কি। তো যাই হোক, এখানে কিছুক্ষণ খেলাধুলা করার পরে এখানে এইটা একটা বাচ্চাদের জন্য পার্ক আছে, মানে এটা একটা একটু বড় সাইজের, আর এরই সঙ্গে লাগোয়া নিচের দিকে আরেকটা আছে পার্ক, সেটা ছোটদের। সাধারণত দেখেছি যেসব জায়গায় এখানে পার্কটা থাকে সেখানে এরকম একদম ছোট বাচ্চাদের জন্য, মানে হয়তো 2.5-3 বছরের বাচ্চাদের জন্য একটা ছোট্ট জায়গা করা থাকে, সেখানে ওদের হাইটের মতো সমস্ত কিছু করা থাকে। আর তারপরে আর একটু বড়দের জন্য আর একটা জায়গা থাকে, যেটা এইটা আর কি। তাছাড়া পার্কগুলোর কাছাকাছি মোটামুটি ধরুন রেস্টরুমের ব্যবস্থাও বেশ ভালো রকমই করা থাকে। মানে যদি সেটা প্রপার রেস্টরুম নাও হয়, ওই যেগুলো মোবাইল টয়লেট হয় সেগুলোকেও দেখেছি রাখা থাকতে। তো যাই হোক, রনের খেলা হয়ে গেছে। এবার চলুন আর একটা জায়গায় চলে যাই যেখানটায় মেনলি চেরি ব্লসমের জন্য সকলে যায়। হ্যাঁ, তাই তো দেখছি। এবারে তো বলছে যে ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য সামনে যাতে মানুষের সুবিধে হয় আর কি, ফটো তুলতে। এই যে এই পার্কটাতেই আসবো বলে ভেবেছিলাম। এই পার্কটাতেই একমাত্র, এটার নাম হচ্ছে ডিউক গার্ডেন। এখানে হচ্ছে চেরি ব্লসমের জন্য, নর্থ ক্যারোলিনাতে যদি চেরি ব্লসম কেউ দেখতে চান বলে মনে করেন, তাহলে এই ডিউক গার্ডেনে আসলে তাহলে একই জায়গাতে বেশ অনেকগুলো দেখতে পাওয়া যায়। এমনিতে তো এই চেরি ব্লসম আর টিউলিপ এরাও এদেশে আমাদেরই মতো প্রবাসী, তবে আমরা মানুষ আর ওরা হচ্ছে গিয়ে ফুল। কারণ একটি এসেছে তুর্কি থেকে আর একজন এসেছে জাপান থেকে। 1912 সালে জাপানের গভর্নমেন্ট আমেরিকান মানুষদেরকে বন্ধুত্ব স্বরূপ এই চেরি ট্রি গিফট করে। তখন প্রায় মোটামুটি 3000টা চেরি ট্রি গিফট করেছিল, আর সেগুলো সমস্তই লাগানো হয়েছিল ওই ওয়াশিংটন ডিসির যেই জেফারসন পার্কটা আছে ওইখানে। আগের বছর ওখানে গিয়েছিলাম জানেন তো, সে কি অপূর্ব দৃশ্য, মানে না চোখে দেখলে স্বচক্ষে বোঝা দায়। তো যাই হোক, সেটারও আমার একটা ব্লগ আছে আমার চ্যানেলে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে শেয়ার করে রাখলাম, যদি মনে হয় দেখে নিতে পারেন। আমেরিকায় ভালো লাগার জিনিসের মধ্যে অনেকগুলোর মধ্যে আর একটা হলো গিয়ে খুব ভিড় থাকলেও খুব লাইন থাকলেও সেখানে কিন্তু সবাই খুব নিয়ম মেনে সমস্ত কাজ করে। এই যে এখানেই দেখুন না কত বড় লাইন, কিন্তু সবাই বেশ নিয়ম করেই যাচ্ছেন, এগোচ্ছেন আর কি। তো তুমি তাহলে আজকে শাড়ি পরে এসছো এই জন্যই? হ্যাঁ, শাড়িটা পরলাম আর কি, যে ভাবলাম যে চেরি ব্লসমে কোনোদিনও শাড়ি পরিনি। আচ্ছা, মোটামুটি সবেই শাড়ি পরা হয়ে গেছে, তো এই এক্সপিরিয়েন্সটা বাকি ছিল বলে সকাল থেকে এই যজ্ঞ চলছে। আচ্ছা, তো রনের খেলা হলো মাঝখানে, রাইট? রন, তোমার প্লেগ্রাউন্ড কেমন ছিল? গুড।
চলুন, এবার আমাদের মোটামুটি হয়ে গেছে, যেই জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। আসলে লাইনটা হয়েছিল ওই যে একদম যেই জায়গাটায় গাছগুলো দেখা যাচ্ছে ফুলে একেবারে ছেয়ে রয়েছে, ওই জায়গাটাতে হচ্ছে ফটোশ্যুট। আর ওই ফটো সেশনের জন্য লাইন পড়েছে, আর ওনারাই ওখান থেকেই ব্যবস্থা করে দিয়েছেন যে ওনাদের সংস্থা থেকেই আর কি ফটোটা তুলে দিচ্ছেন। আর বাকি যদি কেউ ফটো তুলতে চাইছে তাহলে তাকে আরেকটু সিঁড়ি দিয়ে নেমে এসে ফটোটা তুলতে হচ্ছে। তবে ওখানটাতেও ভিড় করলে চলছে না, ওখান থেকেও তাড়াতাড়ি করে নামিয়ে দিচ্ছেন বা তাড়াতাড়ি নেমে যেতে বলছেন আর কি, যাতে করে অন্যরা বা পরের জন যারা আছেন তাদের কোনো অসুবিধে না হয় এবং সমস্ত কাজটাই তাড়াতাড়ি হয় আর সকলেই সুযোগ পান। এইটা সবথেকে বড় ব্যাপার। এদেশের মানুষজন যেরকম পপুলেশন কম, তেমনি সকলেই মোটামুটি সুযোগ পায়, যাতে সেই রকম ব্যবস্থাও করা থাকে যাতে করে সবার কাজটা একই সময়ে সম্পন্ন হয়। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকে গিয়েছি আর পুরো পার্কটাতেই এরকম বিক্ষিপ্তভাবে গাছ, ফুলের গাছ, নানা রকম কিছু ফোয়ারা, এই সমস্ত কিছু করা আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে গিয়ে নানা রকম টিউলিপ আর ড্যাফোডিলস, এই সব ফুল টুল হয়ে আছে। আর এই সামনের যে জলাশয়টা, এইখানটাতে হচ্ছে প্রচুর রং বেরঙের মাছ ছাড়া আছে। তো এবার আমরা ফিরে যাচ্ছি, বাড়ির দিকেই যাচ্ছি। কয়েকটা টুকটাক একটা দুটো জিনিস কিনবো ওয়ালমার্ট থেকে। তো এই গেল গিয়ে টিউব গার্ডেনের চেরি ব্লসম। এখানকার চেরি ব্লসমটা এরকমই হয়, প্রচুর হয় আর কি। পুরো স্টেটটাতেই বিক্ষিপ্তভাবে নানান জায়গাতে এরকম চেরি ব্লসমটা দেখতে পাওয়া যায়, অনেক গাছ আর কি। আর কিন্তু এক জায়গায় একদম জড়ো হয়ে থাকা গাছ খুব কম থাকে, বাট এরকমই আর কি, কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, চলুন এবার বাড়ি যাই। খুব ইচ্ছে ছিল যে চেরি ব্লসমের শাড়ি পরে একটা ফটো তুলবো, তো সেইটা করার জন্যই আজকে এসেছিলাম, আর হয়ে গেছে। এবার চলুন বাড়ি ফিরি, আর তার সঙ্গে ব্লগটাও এখানে শেষ করি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করব। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে একটু পেজটা ফলো করে নেবেন। অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য।